নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের পরীক্ষা। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো ঠিকঠাকভাবে অনুশীলন করে গেলে পরীক্ষার হলে উপকার তুমি অবশ্যই পাবে বলে আমি বিশ্বাস করি। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের হিস্ট্রি মেজরে কিন্তু 4টি মডিউল রয়েছে। তা থেকে যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে তোমরা দেখে যাও আজকে রাতে। কালকের পরীক্ষায় তোমরা কিন্তু উপকার অবশ্যই পাবে। তোমাদের মডেল 1 জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে গত বছর যে প্রশ্নটি এসে গিয়েছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটা 10 নম্বরে পড়তে হবে না, কিন্তু এই নোটটা পড়লে এই নোটের ভিতরে কয়েকটি পয়েন্ট রয়েছে। লিপি বা এপিগ্রাফি বা মুদ্রা বা লিপি বা এপিগ্রাফি বা মুদ্রার গুরুত্ব বা স্থাপত্য ভাস্কর্য বা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, এই টুকরো টুকরো অংশগুলো তোমাদের দেখে রাখা উচিত। এই কারণে, কারণ এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে, তার জন্য 5 নম্বরের জন্য দেখে রাখা উচিত, 10 নম্বরের জন্য দেখবার দরকার নেই। কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করা যায়, এই প্রশ্নটা কিন্তু আগামীকালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যিক উপাদানগুলির, সাহিত্যিক উপাদান কটি? 2টি, দেশীয় ও বৈদেশিক সাহিত্য। তো এই উপাদানগুলির গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো বা এর অবদান মূল্যায়ন করো। এই নোটটা যদি পড়ো তাহলে এখান থেকে বেশ কিছু 5 নাম্বার তোমাদের হয়ে যাবে। দেশীয় সাহিত্যের ভিতরে তোমরা বেশ কিছু পয়েন্ট পেয়ে যাচ্ছ, যেরকম বৈদিক সাহিত্য, রামায়ণ ও মহাভারত যাকে পঞ্চম বেদ বলা হয়, পুরাণ, এটা কিন্তু তোমরা দেশীয় সাহিত্য থেকে 5 নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। আবার বিদেশি সাহিত্য বা বৈদেশিক সাহিত্য যখন পড়বে তখন কিন্তু কলহনের রাজতরঙ্গিনী, মেগাস্তিনিসের ইন্ডিকা, পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি, টলেমির ভূগোল, এই যে পার্টগুলো, এই পার্টগুলো তোমরা বৈদেশিক সাহিত্যের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা একটু ডিটেলস দেখে রাখলেই তোমরা কিন্তু 5 নম্বরের উত্তর করে আসতে পারবে। তাই এই প্রশ্নগুলো কিন্তু 5-এ আমি পুনরায় বলবো না। এই প্রশ্নটাকে ভালোভাবে রেডি করে রাখলে, তোমাদের নোট ঠিক থাকলে, তোমাদের একটা প্রশ্ন পড়লেই কিন্তু এতগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়ো। 2 নম্বর যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে এই মডেল থেকে, সেটি হচ্ছে প্রাচীন ভারতের যোগাযোগের প্রধান পথগুলির বিকাশের উল্লেখসহ ভারতীয় ইতিহাসের বিবর্তনে ভৌগোলিক উপাদানের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সাহিত্যিক উপাদান আর এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। দুটার ভিতর থেকে একটা আসার সম্ভাবনা প্রায় 99% নিশ্চিত। এই প্রশ্নটা পড়লে তোমরা যে সমস্ত 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, হিমালয় ও বিন্ধ্য পর্বতের দান বা হিমালয়ের দান বা বিন্ধ্য পর্বতের দান, নদ নদীর দান বা সমুদ্রের দান, সমভূমি বা মরুভূমির দান, গিরিপথ বলতে খাইবার ও বোলান, তো এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু পয়েন্ট আকারে এই বড় নোটের ভিতরেই রয়েছে। তো এই পার্টটা ভালো করে পড়লে তোমাদের এই 5গুলো হয়ে যাবে। এই দুটো প্রশ্নকে তোমরা ভালো করে পড়ো, আশা করছি কমন পেয়ে যাবে। অতিরিক্ত প্রশ্ন হিসাবে পারলে এই প্রশ্নগুলো একটু দেখে যেও। ভারতীয় প্রেক্ষিতে বৈচিত্র্য ও ঐক্য বা ভারতবর্ষের মূলগত ঐক্য সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা পড়লে 5 নম্বরের জন্য ভারতবর্ষের মূলগত ঐক্য বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য তোমরা কিন্তু প্রশ্নটা পেয়ে যাচ্ছ। আর 4 নম্বর ভারতবর্ষের আদিম জনগোষ্ঠীর সমূহ, বিশেষ করে নৃতাত্ত্বিক জাদুঘর ও তাদের বিবর্তনের সংক্ষিপ্ত রূপ আলোচনা করো। এখান থেকে কিন্তু ভারতীয় জনগণের নৃতাত্ত্বিক বিভাজন, এটা কিন্তু মান 5-এ চলে এসেছে, তাই অতটা গুরুত্বপূর্ণ নয়। তো মডেল 1 থেকে প্রথম 2 এবং 3, মানে 1 আর 2, যেটা সাহিত্যিক উপাদান এবং ভৌগোলিক উপাদান এবং যোগাযোগ, এই দুটো প্রশ্ন পড়ো, দুটো থেকে একটা কমন পাবে। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান। বোঝা গেল? 5 নম্বরের জন্য তোমরা এখান থেকে দেখবে জম্বুদ্বীপ ও সপ্তসিন্ধু অঞ্চল। আর বাকি তো বড় প্রশ্নগুলো ভালো করে পড়লে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা ওখান থেকে পেয়েই যাচ্ছ। কী কী প্রশ্ন হতে পারে সেটা আমি আগেই উল্লেখ করছি, তাই আর নতুন করে পুনরায় আলোচনা করলাম না। এইবার মডেল 2 প্রি হিস্ট্রি, এখান থেকে গত বছর যে প্রশ্নটি এসে গিয়েছে বড় প্রশ্ন হিসাবে, পুরাপ্রস্তরযুগীয় সংস্কৃতির যন্ত্রপাতির বিবর্তনের উপর একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নটার তোমরা না পড়তে পারো 10 নম্বর, তবে 5 নম্বরের জন্য এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে, প্রাচীন প্রস্তর যুগের জীবনযাত্রা বা বৈশিষ্ট্য, বা প্রস্তর যুগ বলতে কী বোঝো, বা পুরাপ্রস্তর যুগে মানে সংস্কৃতি এবং যন্ত্রপাতির যে বিবর্তন, এগুলো 5 নম্বর হিসেবে আসতে পারে। তো এই পার্টগুলো তোমরা একটু ছোটো ছোটো করে দেখিয়ে রাখো, তবে এইটা বড় প্রশ্নের জন্য দেখার দরকার নেই। কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে যেটা রয়েছে, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও বা প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, বা নব্যপ্রস্তর যুগের গুরুত্ব কী, বা নব্যপ্রস্তর যুগকে বা এই যুগকে কেন নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলা হয়, বা নব্যপ্রস্তর
বিপ্লব বলতে কী বোঝো? এই যে প্রশ্নটা, এটা কিন্তু 2023-24 এসে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য। আর এই প্রশ্নটি পড়লে 5 নম্বরের জন্য তোমাদের নব্যপ্রস্তর যুগের বিপ্লব বা নবাশ্মীয় সংস্কৃতি, নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রা বা বৈশিষ্ট্য বা গুরুত্ব, নব্যপ্রস্তর যুগের যন্ত্রপাতি ও আবিষ্কার, এই পার্টগুলো কিন্তু 5 নম্বরের জন্য তোমাদের হয়ে যাবে। যদি বড় প্রশ্ন এসে যায় তাহলে 5 নম্বরে আসবে না, আর যদি 5 নম্বরে আসে তাহলে বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। তবে এই প্রশ্নটি নব্যপ্রস্তর যুগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য। 2 নাম্বার যে প্রশ্নটি দেখবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যেটা মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই যুগের মানুষের জীবনযাত্রার হাতিয়ারের বিবর্তন ও গুহাচিত্রের গুরুত্ব লেখো। আর এই প্রশ্নটি পড়লে 5 নম্বরের জন্য ক্ষুদ্রাশ্মীয় যুগ বা মাইক্রোলিথিক যুগের বৈশিষ্ট্য বা তাদের জীবনযাত্রা, গুহাচিত্রের পাঠটা কিন্তু এখানে রয়েছে, বিশেষ করে ভীমবেটকা গুহাচিত্র এবং মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার। এই যে পার্টটা, এই পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নব্যপ্রস্তর এবং মধ্যপ্রস্তরের থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সাহিত্যিক উপাদান এবং যোগাযোগ এবং ভৌগোলিক উপাদান, এই একটা প্রশ্নের ভিতর থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমরা মডেল 1 এবং মডেল 2 এর যদি প্রথম 4টি প্রশ্ন যেটা বললাম এটা ভালো করে পড়ো, তাহলে কিন্তু দুটো প্রশ্ন আশা করছি কমন পেয়ে যাবে। তাই ভালো করে দেখো। আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেখবে প্রস্তর যুগ কী, প্রস্তর যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো। বলে এখান থেকে কী প্রশ্ন হতে পারে? প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা জীবনযাত্রা, বা যে কোনো যুগের বৈশিষ্ট্য বা জীবনযাত্রা। আগের দুটো প্রশ্ন পড়লে এই প্রশ্নটা তোমরা এমনিই লিখতে পারবে, বুঝতে পেরেছো? তাই এই দুটো মডেলকে যারা এখনও পড়াশোনা করোনি, এই 4টি প্রশ্নকে কিন্তু খুব ভালো করে দেখো, আশা করছি উপকার পাবে। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে কিন্তু এর মধ্যে থেকেই হবে। 5 নম্বরের জন্য প্রাক ইতিহাস ও প্রাগৈতিহাসিক যুগ ও প্রায় ইতিহাস, এই পাঠটা গত বছর চলে এসেছে। তাই এবছরের জন্য গুরুত্বপূর্ণ গুহাচিত্র বা গিরি বা ভীমবেটকা গুহাচিত্র, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা, যেটা তোমরা বড় প্রশ্ন করলেই পেয়ে যাচ্ছ, এটা এক্সট্রা করে জাস্ট দিয়েছি। বোঝা গেল? এবার পরবর্তী মডেলে চলো। দেখো মডেল 3-র নাম রয়েছে প্রোটো হিস্ট্রি। এখান থেকে গত বছর যে প্রশ্নটা চলে এসেছে, ধোলাবিরা এবং লোথাল শহর দুটিকে বিশেষভাবে উল্লেখ করে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিশ্লেষণ করো। মানে হরপ্পা সভ্যতার কেন্দ্রের প্রশ্নও দিয়েছে, আবার নগর পরিকল্পনার কিন্তু বিশ্লেষণ বা বৈশিষ্ট্যও দিয়ে দিয়েছে। অর্থাৎ এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে ধোলাবিরা, লোথাল বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আসলেও আসতে পারে, তবে বড় প্রশ্নের জন্য দেখার দরকার নেই। কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতার নগর অবক্ষয়ের বা ধ্বংসের বা পতনের বা অবলুপ্তির কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নটা করলেই কিন্তু এই হরপ্পা সভ্যতার পতনে বৈদেশিক আক্রমণের ভূমিকা কী ছিল, পুরন্দর, এই পাঠগুলো তোমরা পেয়ে যাচ্ছ। 2 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন, 5এও আসতে পারে। হরপ্পা সভ্যতাকে কেন তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়, 5এও আসতে পারে। এই হরপ্পা সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক বা আর্থসামাজিক এবং রাজনৈতিক ও ধর্মীয় জীবনের বর্ণনা দাও। এই প্রশ্নটা করলে হরপ্পা সভ্যতার অধিকাংশ প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে যদি তোমাদের নোট ঠিক থাকে। এখান থেকে অনেক টাইপের প্রশ্ন হতে পারে, আমি সমস্ত প্রশ্ন উল্লেখই করতে পারিনি এখানে। যেরকম মান 5-এ হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রাচীনতা নির্ণয় বা কালানুক্রম বা বিস্তৃতি, হরপ্পা অধিবাসীদের খাদ্য, কৃষি, ধর্মীয় বিশ্বাস, প্রধান শিল্প, ধাতুর ব্যবহার, অন্ত্যেষ্টিক্রিয়া, পরলৌকিক্রিয়া, এরকম টাইপের ক্ষুদ্র ক্ষুদ্র 5 নম্বরের প্রশ্ন কিন্তু 5-এ আসতে পারে। তাই এই প্রশ্নটা 1 আর 2 খুব গুরুত্ব সহকারে দেখবে। আরও দুটো প্রশ্ন রয়েছে, খুব ভালো করে দেখতে লাগবে, তোমাদের বলছি আমি। চলো। 3 নম্বর, সিন্ধু বা হরপ্পা সভ্যতার স্রষ্টা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, সিন্ধু বা হরপ্পা সভ্যতার সংস্কৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বাণিজ্যের বিবরণ দাও। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা হরপ্পা সভ্যতার সংস্কৃতি, পয় প্রণালী ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা, হরপ্পা সভ্যতার বাণিজ্য, 5 নম্বরে কিন্তু আসতে পারে। তো 4টা প্রশ্ন মডেল 3 থেকে তোমাদের ভালো করে রেডি রাখতেই হবে, কারণ সিবিসিএস থেকে আরম্ভ করে এনইপি যে পরীক্ষা হয়েছে, হরপ্পা সভ্যতার প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম, একটু পরিবর্তন কিন্তু প্রত্যেকবারই করে আসছে। তাই এই জায়গাটা থেকে যাই প্রশ্ন আসুক না কেন, উত্তর তোমরা যদি এই 4টা প্রশ্ন খুব ভালো করে রাখো, যে কোনো উত্তর করে আসতে পারবে। প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন, কোনো সমস্যা নেই। আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলি সম্পর্কে আলোচনা করো, যেটা তোমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে। ধোলাবিরা পড়েছো, লোথাল পড়েছো, তো সেরকম আরও বেশ কিছু কেন্দ্র রয়েছে যার ভিতরে হরপ্পা বা মহেঞ্জোদারো, এবং এখানে কী কী নিদর্শন পাওয়া গিয়েছে, রাখি গ্রহী, আর একটা উল্লেখ করি না যেটা আমি 5 নম্বরে বলেছি, সেটা হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গানও কিন্তু রয়েছে। তো এই পার্টগুলো, আর এই যুগে কিন্তু ফার্স্ট নগরায়ণ হয়েছিল, যেটা আমি এখানে দিইনি, মানে এটা আমি 5 নম্বরের মধ্যে আলোচনা করেছি, ওটা একবার দেখে নাও। এখান থেকে 5 নম্বরের জন্য সিন্ধুশীল এবং রেডিও কার্বন ডেটিং বা রেডিও কার্বন 14 বা C14 কিন্তু গত বছর এসে গিয়েছে, তাই এই দুটো পড়ার দরকার নেই। কিন্তু এখান থেকে অন্য যে পার্টগুলো দেখবে, হরপ্পা লিপি, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক বা অন্যান্য সভ্যতার সম্পর্ক বা তুলনামূলক আলোচনা বা পার্থক্য, হরপ্পা বা সিন্ধু সভ্যতার নামকরণ সংক্রান্ত বিতর্ক, হরপ্পা সভ্যতার জল নিকাশি ব্যবস্থা, হরপ্পা সভ্যতার কেন্দ্র কালীবঙ্গান, এই যে লাস্ট দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন বড় প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবে। আর 10-এর যে প্রশ্নটা বলেছিলাম, প্রাচীন ভারতের নগরীর উৎপত্তির প্রধান কারণগুলি কী ছিল, প্রাচীন ভারতের নগরায়নের ইতিহাস সংক্ষেপে উল্লেখ করো। তো
এই পার্টগুলো তোমাদের একটু দেখতে লাগবে এখান থেকে, এই পার্টটা একটু বড় আছে তাই এই প্রশ্নগুলো একটু দেখতে লাগবে। তবে প্রথম 4টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখো, যে 4টি প্রশ্ন বললাম, আর প্রথম মডেল এবং দ্বিতীয় মডেলে 2টি করে প্রশ্ন, এই 8টি প্রশ্ন খুব ভালো পড়তে হবে। লাস্ট টপিক মডেল 4 ব্যাকগ্রাউন্ড টু দ্য এমার্জেন্স অফ আর্লি হিস্ট্রিক ইন্ডিয়া। এখান থেকে গত বছর প্রশ্ন এসে গিয়েছে আর্যদের আদিবাসভূমি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, মানে জন্মভূমি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, তাই এটা পড়বার দরকার নেই। তবে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি বৈদিক বা ঋগ বৈদিক বা পূর্ববর্তী বৈদিক যুগের আর্যদের আর্থসামাজিক বা অর্থনৈতিক ও সামাজিক এবং এরই পাশাপাশি রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বা জীবনযাপনের বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে তাতে কী পরিবর্তন এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে আদি বৈদিক বা ঋগ বৈদিক যুগের বা পূর্ববর্তী বৈদিক যুগের আর্থসামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক এই পার্টটাকে ভালো করে দেখবে, তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। তো এবার মান 5-এর জন্য এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পেয়ে যাবে, এই প্রশ্নটা পড়া থাকলে যে কোনো মান 5-এর প্রশ্ন তোমরা লিখতে পারবে। যেরকম বৈদিক আর্যদের প্রধান দেবদেবী কী ছিল, ঋগ বৈদিক আর্যদের প্রধান অর্থনৈতিক জীবিকা কী ছিল, ঋগ বৈদিক বা পরবর্তী বৈদিক যুগের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবন কী ছিল, পরলৌকিক ক্রিয়া কী ছিল, অন্ত্যেষ্টি ক্রিয়া কী ছিল, এই প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা কিন্তু এই প্রশ্নটা পড়লে পেয়ে যাবে যদি তোমাদের নোট ঠিক থেকে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বছরের জন্য আসার মতো প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ, আর্যদের পরিচয় দাও, আর্যদের অভিপ্রায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ এই 1 আর 2 নম্বর প্রশ্নটা। আর এই 2 নম্বর প্রশ্ন পড়লে আর্য কারা বা আর্য বলতে কী বোঝো, এটা তোমাদের মান 5-এর জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো এই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। আর 3 নম্বর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, একটু দেখবে ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা বা মর্যাদা কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে তাতে কী পরিবর্তন হয়েছিল, বা পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার কোন পরিবর্তন তুমি লক্ষ্য করো। এই পার্টটা কিন্তু ভালো করে দেখতে লাগবে। এখান থেকে মান 5-এর জন্য ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা দেখতে হবে। এই প্রশ্নটা 2023-এ এসেছিল। আবার পরবর্তী মানে গত বছরও কিন্তু পরবর্তী বৈদিক যুগে তাদের যে অবস্থার কোন পরিবর্তন তুমি লক্ষ্য করো, এটা কিন্তু 5-এ এসে গিয়েছিল। তাই এই পার্টটাকে অতটা গুরুত্বপূর্ণ না ধরলেও একটু গুরুত্বপূর্ণ আছে, বিশেষ করে ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থাটা তোমাদের দেখতে লাগবে। কেমন? মান 5-এর জন্য তোমরা দেখবে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা এবং সভা ও সমিতি, এটা কিন্তু গত বছর এসে গিয়েছিল। এবছরের জন্য তোমরা অবশ্যই দেখবে চতুরাশ্রম প্রথা, বৈদিক যুগে গোধন, বৈদিক যুগে রাজান, বর্ণ ব্যবস্থা, অনুলোম ও প্রতিলোম বিবাহ। এই পার্টগুলো খুব ভালো করে দেখবে। টলেমি ও প্লিনি চলে এসেছে, ফার্স্ট অধ্যায়ের প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি ভুল করে, আর মধ্যপন্থা এটা একটু পারলে দেখে যেও। তো এই ছিল তোমাদের টোটাল সাজেশন। কটি প্রশ্ন পড়তে হচ্ছে, প্রথম মডেল থেকে বড় প্রশ্ন 2টো পড়তে হচ্ছে, দ্বিতীয় মডেল থেকে বড় প্রশ্ন 2টো পড়তে হচ্ছে 4টে, তৃতীয় মডেল থেকে 4টে বড় প্রশ্ন পড়তে হচ্ছে 8টা, এবং তোমাদের 4 নম্বর মডেল থেকে 2টো প্রশ্নকে ভালো করে পড়তে হচ্ছে 10টা প্রশ্ন। ভালো করে রেডি করো। আর অতিরিক্ত যে প্রশ্নগুলো বললাম আর যেভাবে ব্যাখ্যা করা হলো তোমাদের সামনে, সেই পার্টগুলো একটু দেখে যেও। তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবেই, সবকটা প্রশ্নই তোমাদের কিন্তু কাভারেজ হয়ে যাবে। যেভাবে আমি তোমাদের সাজেশন তৈরি করে দিলাম, যে কোনো প্রশ্নের উত্তরে তোমরা করে আসতে পারবে। তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।